আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের এই পর্বে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের টাইপ 4 এর নাম হচ্ছে হিসাব চক্র ও হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। আমরা এই টাইপ 4 এ বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। আমরা প্রায় 55 থেকে নিয়ে 84 নাম্বার প্রশ্ন পর্যন্ত আসলে এই টাইপটাতেই কিন্তু আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা একদম কথা না বাড়িয়ে প্রথম এমসিকিউটাতে চলে যাচ্ছি। আমরা একটু তোমাদেরকে বলে রাখি যে আমরা এই প্রশ্নগুলোর গুরুত্বের ভিত্তিতে তারকা চিহ্ন ব্যবহার করেছি। যেগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এগুলোতে 3টা স্টার চিহ্ন দেওয়া, যেটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ওইটাতে 2টা স্টার চিহ্ন দেওয়া, যেগুলো আরও একটু কম গুরুত্বপূর্ণ ওইটাতে 1 স্টার দেওয়া, আর সর্বোচ্চ গুরুত্ব বোঝাতে আমরা আসলে লাল কালিটা ব্যবহার করেছি। ঠিক আছে, আচ্ছা 55 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। আমাদের প্রশ্ন নাম্বার 55তে বলা হয়েছে হিসাব চক্রের আর্থিক বিবরণী প্রস্তুত ধাপের পূর্ববর্তী ধাপ কোনটি? খেয়াল করো, আমাকে বলছে যে আর্থিক বিবরণী যে আমরা প্রস্তুত করি, এই আর্থিক বিবরণীর প্রস্তুতের আগের ধাপটার নাম কি? আগের ধাপটার নাম হচ্ছে কার্যপত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্কশিট। যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট। এখানে তুমি একটু মনে রাখো যে তোমাকে আসলে ওই পুরো যে হিসাব চক্রের যে 11টা ধাপ ওইটা তোমাকে একটু মুখস্থ রাখা লাগবে। মুখস্থ রাখলে তুমি দেখবা যে এই টাইপ 4 এর যে এমসিকিউগুলো আছে ওইগুলোতে তোমার খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে বলা আছে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলে? হিসাব বিজ্ঞানের ধারাবাহিক বা চলমান যেই প্রক্রিয়া এটাকে আমরা বলি হিসাব চক্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্ট সাইকেল। যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্ট সাইকেল। আচ্ছা, এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে হচ্ছে হিসাব চক্রের কোন ধাপে লেনদেন বিশ্লেষণ করা হয়? হিসাব চক্রের কোন ধাপে লেনদেন বিশ্লেষণ করা হয়? সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে। মনে রাখা লাগবে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন আইডেন্টিফাই করা। এটা হচ্ছে আমার হিসাব চক্রের প্রথম ধাপ, এটা হচ্ছে আমার হিসাব চক্রের প্রথম কাজ। এই কাজটা করার পরে এরপরে কি আমরা কি করি? আমরা লেনদেনগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের 58 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেড মার্ক করা আছে। হিসাব চক্র কয়টি ধাপে সম্পূর্ণ হয়? হিসাব চক্রের ধাপ আসলে কয়টা? আমাদের হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টা। এই কিছুক্ষণ আগে আমি হিসাব চক্রের ধাপ 11টা বলছিলাম, ওটা কারেকশন হবে। হ্যাঁ, আমাদের হিসাব চক্রের ধাপ কয়টা? হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টা, এবং প্রথম ধাপের নাম হচ্ছে আমাদের কি করা? লেনদেনগুলোকে আইডেন্টিফাই করা, শনাক্ত করা, তাই না? আচ্ছা, নিচের কোনটি বহু ঘর বিশিষ্ট বিবরণী? বহু ঘর বিশিষ্ট বিবরণী বা যেই বিবরণীতে অনেকগুলো ঘর থাকে আর কি, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে কার্যপত্র। কার্যপত্রকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট। দেখো, এই কার্যপত্র এটা কিন্তু আসলে তোমাদের সিলেবাসের কোনো অঙ্ক না। হ্যাঁ, তোমরা নবম দশম শ্রেণীতে যেই অঙ্কগুলো করেছো এর মধ্যে আসলে তোমরা কার্যপত্রটা করো নাই, বাট কার্যপত্রটা তোমরা পাবা যখন ইয়াতে উঠবা, কলেজে উঠবা। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের, আমি যদি ভুল না করে থাকি, সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে কার্যপত্র। তখন তোমরা এই কার্যপত্র নিয়ে আরো অনেক বিস্তারিত জানার সুযোগ পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 60 নম্বর প্রশ্ন বলেছে কোন ধারাবাহিকতাটি সঠিক? লেনদেন শনাক্ত, বিশ্লেষণ, জাবেদাভুক্তি, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তি, লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তিকরণ, লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তিকরণ, লেনদেন বিশ্লেষণ, শনাক্তকরণ। চোখ বন্ধ করে উত্তর হচ্ছে 1। তুমি বলতে পারো ভাই কেন? তার কারণ আমি সবার প্রথমেই বলেছিলাম যে আমাদের যে হিসাব চক্রের 10টি ধাপ রয়েছে এর মধ্যে প্রথম ধাপের নাম হচ্ছে লেনদেনটা আইডেন্টিফাই করা, আমাদের কি করা? লেনদেনটা শনাক্ত করা। তুমি এই সবগুলোর মধ্যে দেখো এই 1 নম্বর অপশনে শুধুমাত্র লেনদেন শনাক্তকরণ আছে। তো আমার বাকি অপশনগুলো আর পড়ারও দরকার নাই, আমরা না পড়েই কিন্তু বলতে পারতেছি উত্তর কোনটা হবে, ক নাম্বারটা। 61তে বলা হচ্ছে কোন ধারাবাহিকতাটি সঠিক? আর একটা প্রশ্ন ঠিক একই প্যাটার্নে, বাট এই জায়গায় কিন্তু দেখো মাঝখান দিয়ে বলা আছে, তাই না? এইখানে কি মাঝখান থেকে বলা আছে। আমরা কিছুক্ষণ আগের একটা প্রশ্নে পড়েছিলাম যে মনে হয় এই টাইপেরই প্রথম একটা প্রশ্নে যে আর্থিক বিবরণী প্রস্তুতের প্রথম ধাপ কোনটি, তাই না?
সেটাতে আমরা কি পড়েছিলাম, কার্যপত্র প্রস্তুত করা। তো আমরা এখানে দেখি আর্থিক বিবরণী কই কই আছে, সবগুলো আর্থিক বিবরণী আছে। আর্থিক বিবরণীর এই যে প্রথম ধাপ কার্যপত্র, এরপরে এই যে হচ্ছে প্রথম ধাপ কার্যপত্র, আর বাকিগুলোতে নাই, তার মানে এই দুটো অপশন বাদ হয়ে যাচ্ছে। এরপর কার্যপত্রের আগে রেওয়ামিল, তারপরে হচ্ছে কি সবার প্রথমে সমন্বয় দাখিলা, না, কার্যপত্রের আগে হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা করতে হয়, তারপরে রেওয়ামিল করতে হয়, বা সিকোয়েন্সটা আমরা এইভাবে বলতে পারি, রেওয়ামিল, রেওয়ামিলের পরে আমাদেরকে সমন্বয় দাখিলা করতে হয়, সমন্বয় দাখিলার পরে আমাদের কার্যপত্র করতে হয়, কার্যপত্রের পরে আসলে আমাদের আর্থিক বিবরণী করতে হয়। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে খ। উত্তর কি, উত্তর হচ্ছে খ। চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার ৬২-তে। ৬২ নম্বর প্রশ্নটা এই পৃষ্ঠায়। ওকে, হ্যাঁ আসো প্রশ্ন নাম্বার ৬২। দেখি ৬২ নম্বর প্রশ্ন আমাকে কি বললো। ৬২ নম্বর প্রশ্ন বলেছে হিসাব চক্রের সপ্তম ধাপ কোনটি। দেখো এইভাবে প্রশ্ন আসলে কিন্তু উত্তর করাটা কিছুটা কষ্টকর, বাট তুমি মনে রাখবা হিসাব চক্রের প্রথম ধাপ, হিসাব চক্রের সপ্তম ধাপ, অষ্টম ধাপ, পঞ্চম ধাপ, সর্বশেষ ধাপ। এই ধাপগুলো একটু মনে রাখা লাগবে। কি কি ধাপ ভাইয়া? এই কি কি ধাপগুলা? প্রথম ধাপ, তারপরে হচ্ছে আমাদের সপ্তম ধাপ, তারপরে হচ্ছে অষ্টম ধাপ, পঞ্চম ধাপ এবং শেষ ধাপ। এগুলো থেকে মূলত প্রশ্নগুলো আর কি আসে, এর বাইরেও আসতে পারে, আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি জাস্ট 10টা ধাপই তো তুমি মুখস্থ করে ফেললেই তোমার ঝামেলা শেষ। তাহলে হিসাব চক্রের সপ্তম ধাপের নাম হচ্ছে কার্যপত্র, যেটার ইংরেজি কি বলেছিলাম আমরা, ইংরেজি হচ্ছে ওয়ার্কশিট, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে ভাইয়া, হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি। 63 নম্বর প্রশ্ন ভাইয়া, হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি। ভাইয়া সপ্তম ধাপে আমরা যদি কার্যপত্র করে ফেলি, তাহলে কার্যপত্রের পরেই আমরা কি করি ভাইয়া, কার্যপত্রের পরেই কিন্তু আমরা আর্থিক বিবরণী করি। ওই যে একদম প্রথম প্রশ্নটা পড়েছিলাম যে আর্থিক বিবরণীর পূর্ববর্তী ধাপ কোনটা, সরি কার্যপত্র, তাহলে কার্যপত্রের পরবর্তী ধাপ কোনটা, আর্থিক বিবরণী। তাহলে এইখানে 63-র উত্তর কি, 63-র উত্তর হচ্ছে গ। এরপরে আমরা চলে যাব, হচ্ছে প্রশ্ন নাম্বার 64। 64-তে কি বলা আছে আমরা দেখি। 64 নম্বর প্রশ্ন বলেছে কোনটি বহুঘর বিশিষ্ট বিবরণী। এটা একটু আগেই মনে হয় করলাম, কার্যপত্র বা যেটাকে আমরা বলছি কি ওয়ার্কশিট। এরপরে হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়। হিসাব চক্রের প্রথম ধাপটাই কি, লেনদেনগুলো শনাক্ত করা। আমার যেই ইভেন্টগুলো হবে, ফাইন্যান্সিয়াল ইভেন্টগুলো হবে, ওইগুলোকে আমি আইডেন্টিফাই করব। ইভেন্টগুলোকে আইডেন্টিফাই করে আমি দেখব এটা কি ট্রানজ্যাকশন নাকি এটা শুধুমাত্র ইভেন্ট, তাই না? তো আমাদের হিসাব চক্রের প্রথম ধাপের নামই হচ্ছে কি করা, লেনদেন শনাক্ত করা। এরপর বলা আছে আর্থিক বিবরণীর ঐচ্ছিক কাজ হিসেবে কোনটি প্রস্তুত করা হয়। 66 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে ভাইয়া, আর্থিক বিবরণীর ঐচ্ছিক কাজ কোনটা, কার্যপত্র। দেখো কার্যপত্র হিসাব চক্রের খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, মানে তুমি যদি কার্যপত্র করো তাহলে কিন্তু তোমার জন্য বাকি আর্থিক বিবরণীর কাজটা সহজ হয়ে যায়। বাট হিসাব প্রক্রিয়ার মধ্যে, হিসাব চক্রের মধ্যে কার্যপত্রটা আমাদের জন্য ম্যান্ডেটরি কিছু না, আমাদের জন্য এটা ফরজ কোনো কিছু না, এটা আমার ইচ্ছা, আমি চাইলে করব না চাইলে করব না, তাই না? এটা কাইন্ড অফ সুন্নতের মতো। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। এটা হচ্ছে কি আমাদের হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ। ওকে, এরপরে আমরা যাই, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 67। 67 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখি। বলা আছে হিসাব চক্রের কোন ধাপে হিসাবের নির্ভুলতা যাচাই করা হয়। হিসাবের নির্ভুলতা যাচাই করা হয়। ভাই হিসাবের নির্ভুলতা যাচাই করি আমরা রেওয়ামিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? রেওয়ামিলের মাধ্যমে। এখন রেওয়ামিল হিসাব চক্রের কততম ধাপ? পঞ্চম ধাপ। তাহলে উত্তর হচ্ছে কি পঞ্চম ধাপ। কিসের মাধ্যমে শনাক্ত করি আমরা? কিসের মাধ্যমে আমরা নির্ভুলতা যাচাই করি? রেওয়ামিলের মাধ্যমে, তাই না? রেওয়ামিলের মাধ্যমে। এরপরে কি বলা আছে 68 নম্বর প্রশ্নে, আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার জন্য ঐচ্ছিক কাজ হিসাবে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি বলে? আর্থিক বিবরণী তৈরি করাটা আমাদের জন্য যেন সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এটার জন্য আমরা কোনটা তৈরি করি? এটার জন্য আমরা করি হচ্ছে কার্যপত্র। ভাইয়া এটার জন্য আমরা কি করি? আর্থিক বিবরণী প্রস্তুত করাটা যেন সহজ হয় এটার জন্য আমরা কার্যপত্র করি, ওয়ার্কশিট করি, তাই না? আচ্ছা,
এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 69 বলছে হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? হিসাব চক্রের শেষ ধাপ হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করা। কি করা? হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করা। তাহলে দেখো তো ভাইয়া আমাদের কিন্তু ধারণাগুলো সহজ হয়ে যাচ্ছে, তাই না? আমাদের হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্ত করা, হিসাব চক্রের দ্বিতীয় ধাপ কি? লেনদেন বিশ্লেষণ করা, তৃতীয় ধাপ নিয়ে কোনো প্রশ্ন পাইনি, চতুর্থ ধাপ নিয়ে কোনো প্রশ্ন পাইনি, পঞ্চম ধাপ নিয়ে পাইছি কি করা? পঞ্চম ধাপ হচ্ছে রেওয়ামিল, তাই না? ষষ্ঠ ধাপ নিয়ে কোনো প্রশ্ন পাইনি, সপ্তম ধাপ পাইছি কি? পাইছি কার্যপত্র। এরপরে অষ্টম ধাপ পাইছি, আমি যদি ভুল না করে থাকি অষ্টম ধাপ কি ছিল? আর্থিক বিবরণী। নবম ধাপে কোনো কিছু আমরা পাই নাই। এরপরে কি পাইছি ভাইয়া? আমরা একদম দশম ধাপ পাইছি কি ভাইয়া? সেটা হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল, হিসাব পরবর্তী রেওয়ামিল, তাই না? তার মানে তুমি প্রশ্নগুলোই যদি মুখস্থ করো তাহলেই তো তোমার ধাপগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তুমি প্রশ্নগুলোই মনোযোগ দিয়ে পড়তে পারো চাইলে, তাই না? আচ্ছা, এরপরে কি বলেছে? হিসাব চক্রের চতুর্থ ধাপ। মাশাআল্লাহ, মাত্রই বললাম যে আমরা চতুর্থ ধাপ পাই নাই, তাই না? এখন চতুর্থ ধাপ পাই গেছে। চতুর্থ ধাপ কি? চতুর্থ ধাপ হচ্ছে খতিয়ান। চতুর্থ ধাপ কি? খতিয়ান। তাহলে এই যে দ্বিতীয়র পরে এই জায়গা চতুর্থ ঢুকায় দাও, খতিয়ান, খতিয়ান। আচ্ছা, হিসাব চক্রের নবম ধাপ। মাশাআল্লাহ, নবম ধাপও আমরা পেয়ে গেছি, নবম ধাপও আমরা পেয়ে গেছি। হিসাব চক্রের নবম ধাপ কোনটি? নবম ধাপ হচ্ছে আমাদের সমাপনী দাখিলা। নবম ধাপ কি? আমাদের সমাপনী দাখিলা, তাই না? আচ্ছা, এরপরে হিসাব চক্র ধাপ, একটু বোর্ডটা উপরে তুলতে হবে। হ্যাঁ, হিসাব চক্রের অষ্টম ধাপ না নবম ধাপ কই গেল? হ্যাঁ, নবম ধাপ। নবম ধাপ আলোচনা করলাম না মাত্র? হিসাব চক্রের নবম ধাপ কোনটি? প্রশ্ন নাম্বার 71, মাত্রই মনে হয় আমরা বললাম না, এটা মাত্র আমরা বলি। হ্যাঁ, এটা আমরা মাত্রই বললাম তো মনে হয়। হিসাব চক্রের নবম ধাপ সমাপনী দাখিলা প্রস্তুত করা, দশম ধাপ হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল, অষ্টম ধাপের কথা বলছিলাম। হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটি? হিসাব চক্রের অষ্টম ধাপ হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে 73 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 73 কি বলা আছে? হিসাব চক্রের কোন স্তরে প্রতিটি হিসাব খাতের জন্য পৃথক পৃথক বিবরণী প্রস্তুত করা হয়? আমরা সবাই জানি আমাদের পুরো হিসাব চক্রে, পুরো হিসাব বিজ্ঞানে আমরা এতদিন পর্যন্ত যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, এর মধ্যে শুধুমাত্র খতিয়ানই একমাত্র হিসাব, যেই হিসাবের মাধ্যমে আমরা কি করি? প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে বিবরণী প্রস্তুত করি, তাই না? তাহলে এটার উত্তর কি? নিঃসন্দেহে খতিয়ান। আচ্ছা, হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি ভাইয়া? হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্ত করা, হিসাব চক্রের দ্বিতীয় ধাপ লেনদেন বিশ্লেষণ করা। তাহলে হিসাব চক্রের তৃতীয় ধাপ কি? জাবেদাভুক্ত করা, তাই না? এরপরে কি ধাপ? চতুর্থ ধাপ কি? খতিয়ান স্থানান্তরকরণ বা খতিয়ান করা, তাই না? সবগুলো দেখে একটার সাথে একটা রিলেটেড, মানে এই জিনিসগুলো তুমি পড়লে দেখবা কি তোমার কাছে সবকিছু একদম ছবির মতো লাগবে, যে এটার পরে তুমি সিরিয়াল করতে পারবা। হিসাব চক্রের কোন ধাপে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়? লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। দেখো, যদি আমরা প্রথম লাইনটুকুই শুধু পড়ি, হিসাব চক্রের কোন ধাপে ঘটনাকে বিশ্লেষণ বললে আমরা মনে করি আচ্ছা এটা মনে হয় লেনদেনটাকে বিশ্লেষণ করবে, বাট শেষে বলেছে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি এটা কি আমার জন্য লেনদেন নাকি এটা আমার জন্য লেনদেন না। আচ্ছা, এরপরে কি বলছে? চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে? অনন্তকাল পর্যন্ত। খেয়াল করো, চলমান প্রতিষ্ঠার ধারণার নীতি। ভাইয়া আমাদের অ্যাকাউন্টিং এর কিছু বেসিক প্রিন্সিপাল রয়েছে, এর মধ্যে একটার প্রিন্সিপালের নাম হচ্ছে চলমান প্রতিষ্ঠার ধারণার নীতি। অর্থাৎ এই নীতিতে বিশ্বাস করা হয় আমার প্রতিষ্ঠানটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, আমার প্রতিষ্ঠানটার কোনো শেষ নাই, আমার প্রতিষ্ঠানটা ধ্বংস হবে না, আমার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে না, এটার কোনো টাইম লিমিট নাই, এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই যে অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, এইটাই হচ্ছে কি? আমার চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি। আচ্ছা, এরপর আমাদেরকে একটু ডান পাশে যেতে হবে। ওকে, ৭৭ নম্বর প্রশ্ন কি বলা আছে ভাইয়া? প্রশ্ন নাম্বার ৭৭-এ বলা আছে ব্যবসায়ের আয় ব্যয়
উত্তোলন হিসাবকে কিভাবে বন্ধ করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। মনে রাখা লাগবে, আমার বছর শেষে নামিক হিসাবগুলো বন্ধ করে দিতে হয়। কি হিসাবগুলো? নামিক হিসাবগুলো। কি হিসাবগুলো? নামিক হিসাবগুলো। আরো যদি তোমাকে সহজভাবে বলি, বছরের শেষে 3টা হিসাব জীবিত থাকে, সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। এছাড়া বাকি যত হিসাব আছে সবগুলো হিসাবকে বন্ধ করে দিতে হয়। এই যে আমরা যে সবগুলো হিসাবকে বন্ধ ঘোষণা করি, কার মাধ্যমে ঘোষণা করি? সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে। আচ্ছা, 78-এ কি বলছে? কোনটির মাধ্যমে হিসাবকালের ধারাবাহিকতা রক্ষা করা হয়? কোনটির মাধ্যমে হিসাবকালের ধারাবাহিকতা রক্ষা করা হয়? কোনটির মাধ্যমে হিসাবকালের ধারাবাহিকতা রক্ষা করা হয়? প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা কি? গত বছর যেটা আমার জন্য রয়ে গেছিল, গত বছর আমার জন্য যেটা রয়ে গেছিল, যেই সম্পদটুকু, যেই দায়টুকু, যেই মালিকানা সত্ত্বটুকু, ওইটাকে আমি এই বছরের শুরুতে আমি কি করি? একটা প্রারম্ভিক জাবেদা দেই, দিয়ে বিগত বছরের সাথে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেই, এটাকে আমি একসাথে করে দেই, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে? হিসাব চক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কি রক্ষা করে? ধারাবাহিকতা মেনটেন করে। এদের মধ্যে যে একটা চলাফেরা আছে, এই জিনিসটাকে সচল রাখে তারা, তাই না? আচ্ছা, এরপরে 80-তে কি বলেছে? একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হলে কোনটি প্রকাশ পায়? একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হলে প্রকাশ পায় পাওনাদারের পরিমাণ শূন্য। কেন? আমার সূত্র হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? আমাকে বলছে সম্পদ আর দায় সমান। সম্পদ 10 টাকা, মালিকানা সত্ত্ব 10 টাকা। সম্পদও 10 টাকা, এই সম্পদ আর মালিকানা সত্ত্ব সমান বলছে। হ্যাঁ, এই সম্পদ আর মালিকানা সত্ত্ব সমান বলছে, তাইলে সম্পদও 10 টাকা আর মালিকানা সত্ত্ব 10 টাকা। তাহলে দায়ের পরিমাণ কত? 0। তাহলে পাওনাদারই তো একটা দায়, এই পাওনাদার না বলে এখানে দায়ও বলতে পারতো। দায়ের দাবি কত? দায়ের দাবি 0, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 81 নম্বর প্রশ্ন। কি বলা আছে 81 নম্বর প্রশ্নে? বলেছে আর্থিক বিবরণী খসড়া স্বরূপ ব্যবহার করা হয় কোনটি? কার্যপত্র। দেখো, যেহেতু কার্যপত্র বা ওয়ার্কশিট এইটা আমার হিসাব চক্রের কোনো বাধ্যতামূলক ধাপ না, বাধ্যতামূলক কোনো ধাপ না, এটা একটা ঐচ্ছিক ধাপ। এটা আমরা প্রস্তুত করি এই জন্য যে এটা প্রস্তুত করলে আমার আর্থিক বিবরণী প্রস্তুত করাটা সহজ হয়ে যাবে। এখন তোমার কাছে এটা মনে হইতেই পারে যে ভাই এটা প্রস্তুত করলে কিভাবে আমার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করাটা সহজ হয়। এটার জন্য আসলে তোমাকে কার্যপত্রটা করা লাগবে। তো এটার জন্য একটু অপেক্ষা করো, কষ্ট করে একটু এসএসসিটা পাস করে ফেলো, ইনশাল্লাহ তখন দেখবা ইন্টারে উঠে একদম প্রথম পেপারেই কিন্তু, প্রথম পত্রেই কিন্তু তুমি কার্যপত্রের অঙ্কগুলো পাবা। এরপরে আমরা যাবো 82 নম্বর প্রশ্নে। হিসাব চক্রের কোন ধাপগুলো কাজ সারা বছর চলমান থাকে? হিসাব চক্রের কোন ধাপের কাজগুলো সারা বছর চলতে থাকে, অর্থাৎ এগুলোর কোনো ব্রেক নাই, এগুলোর কোনো ব্রেক নাই। সেটা কি? লেনদেন শনাক্তকরণ সারা বছর চলতে থাকে, জাবেদা ভুক্তি সারা বছর চলতে থাকে, খতিয়ান সারা বছর চলতে থাকে। এই জায়গায় খেয়াল করে, এইখানে জাবেদা ভুক্তিও সারা বছর চলে, খতিয়ানও সারা বছর চলে, কিন্তু রেওয়ামিল চলে বছরের শেষে বা নির্দিষ্ট সময়ে। লেনদেন শনাক্তকরণ সারা বছর চলে, খতিয়ান সারা বছর চলে, সমন্বয় চলে হচ্ছে রেওয়ামিলের পরে, রেওয়ামিলের পরে। তো রেওয়ামিলি যেহেতু বছরের শেষে হয়, তো সমন্বয় দাখিলা তো শেষেই হয়, তাই না? এরপরে এই জায়গায় দেখো, এই জায়গায় আবার সমন্বয় দাখিলা এটাও শেষে হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের গ। চলে যাব প্রশ্ন নাম্বার 83। 83 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে কার্যপত্র তৈরি করা হয় কখন? যেহেতু আমরা কার্যপত্র বা ওয়ার্কশিটটা তৈরি করি আর্থিক বিবরণীকে সাহায্য করার জন্য, তৈরি করি আর্থিক বিবরণী প্রস্তুতটাকে সহজ করার জন্য, তৈরি করি আর্থিক বিবরণীটাকে, আর্থিক বিবরণীর একটা খসড়া স্বরূপ, তাই না? তাহলে এই জন্য যেহেতু আমরা তৈরি করি, তাহলে তো এটা আর্থিক বিবরণীর আগেই তৈরি করতে হবে, তাই না? যদি এটাকে আমরা আর্থিক বিবরণীর পরে তৈরি করি, তাহলে কি এটা আলটিমেটলি আমাকে কোনো কাজ দিবে? মানে এটার কোনো লাভ আছে? কোনো কিন্তু লাভ নাই। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ।
ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল কিরূপ? ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল কিরূপ? খেয়াল করো, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল কিরূপ? হিসাবকাল নির্দিষ্ট। ভাইয়া একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কতদিন চলবে, সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি, ধারণার নীতি। আর আরেকটা হচ্ছে কি হিসাবকালের নীতি। হিসাবকালের নীতির আরেকটা নাম আছে, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই। হিসাবকালের হিসাবকাল ধারণা, হিসাবকাল ধারণার নীতি, তাই না? চলমান প্রতিষ্ঠান ধারণার নীতিতে মনে করা হয় আমার প্রতিষ্ঠানটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। তো আমি যদি ধরে নেই এই জায়গায় আমি ব্যবসাটা শুরু করলাম, এই জায়গা থেকে নিয়ে আমার ব্যবসাটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন আমার তো লাভ ক্ষতি হিসাব করতে হবে, আমার তো ইনফরমেশন জেনারেট করতে হবে, তাই না? তো এই অনন্ত জীবনকালকে আমি ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম। এই ছোট ছোট ভাগগুলা হইতে পারে 1 মাস ভিত্তিতে ভাগ হইতে পারে, এগুলো হইতে পারে 6 মাসে ভাগ হইতে পারে, এগুলো হইতে পারে 3 মাসের ভাগ হইতে পারে, এগুলো হইতে পারে 1 বছর এক একটা ভাগ হইতে পারে, হোয়াট এভার। এটা প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে। 1 সপ্তাহও হইতে পারে, কোনো অসুবিধা নেই, 2 মাসেরও হইতে পারে, প্রতিষ্ঠানের ইচ্ছা। বাট সচরাচর এই ভাগগুলো দেখা যায় আর কি। আর এই এক একটা ভাগের নামই হচ্ছে এক একটা হিসাবকাল। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখানে উত্তর হচ্ছে ক। এবং এই 84 নম্বর প্রশ্নের মাধ্যমেই কিন্তু আমাদের টাইপ 4 এর যতগুলো এমসিকিউ ছিল আমরা আলহামদুলিল্লাহ এগুলো সব শেষ করে ফেলেছি। আমরা টাইপ 5 এর পরের পর্বে আমরা টাইপ 5 আলোচনা করব এই একতরফা দাখিলা পদ্ধতির বেশ কিছু গাণিতিক সমস্যাবলী। তো আমাদের যে টাইপ 5 এর যেই ক্লাসটা আছে এটা তোমাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং তোমাদের সবাইকে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।